আপগ্রেড ইউর সেলফ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের ক্লাস আমাদের এমসিকিউ সিরিজ। আগামী দিনে যে সমস্ত পরীক্ষা রয়েছে যেমন ডাব্লিউবিপি, কেপি, এসএসসি জিডি এবং সঙ্গে আমাদের এনটিপিসি, সেই সমস্ত পরীক্ষাকে সামনে রেখে এই ক্লাসটা তৈরি করা। এই এমসিকিউ সিরিজের ক্লাসগুলো তোমরা করবে, ভীষণ উপকার পাবে। আর এই ক্লাসটা আমি একটু চেঞ্জ করেছি, অর্থাৎ এর আগের যে এমসিকিউ যে ক্লাসটা দিয়েছিলাম আমি, সেই ক্লাস থেকে এই ক্লাসটা একটু চেঞ্জ করেছি। আগের ক্লাসের থেকে এই ক্লাসটা একটু ইনফরমেটিভ হবে আর একটু কার্যকরী অবশ্যই বেশি হবে। ক্লাসটা দেখো, তোমরা দেখলেই তোমরা বুঝতে পারবে যে এই ক্লাসে আমি কি আলোচনা করেছি, প্রশ্নের কোয়ালিটি, প্রশ্নের মান কেমন। তোমরা ক্লাসটা করলেই বুঝতে পারবে, অনেক ইনফরমেশন পাবে। সো লেটস স্টার্ট। আর দেরি করছি না। হ্যাঁ, আরেকটা কথা, ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও, একটু বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও, তাহলে সবার কাছে পৌঁছে যাবে ক্লাসটা। আর এই ক্লাস নিয়ে আমি অবশ্যই আসবো। হ্যাঁ, আরেকটা কথা, এই যে আমাদের ডিসেম্বর মাস পড়ে গেছে, আমি কি করব, প্রত্যেক উইকলি আমি কারেন্ট অ্যাফেয়ার্স দেবো। আর আমাদের এই এমসিকিউ সিরিজ ক্লাস চলবে, আর এমনি আমাদের জিকে সিরিজ যে ক্লাসটা সেটাও চলবে। সো লেটস স্টার্ট আজকের ক্লাস। তো আমাদের প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। প্রথম প্রশ্ন কি রয়েছে আমাদের, নিচের কোন আইনের মাধ্যমে ব্রিটিশ ভারতের লেজিসলেটিভ কাউন্সিল বাজেট নিয়ে আলোচনা করার ক্ষমতা পায়? ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909, নাকি ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1919? এটা আমাদের অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে আমাদের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892। সো একটু ডিটেলস জানবো আমরা। এই যে অ্যাক্টগুলো বললাম আমরা অপশনে, সেই অ্যাক্টগুলো সম্বন্ধে একটু ডিটেলস আলোচনা করি। যেমন ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861, এই অ্যাক্টের মাধ্যমে কি হয়, আমাদের গভর্নর জেনারেল যে পরিষদ, দ্য কাউন্সিল অফ গভর্নর জেনারেল, সেই কাউন্সিলের সদস্য পদ একটু বাড়িয়ে দেওয়া হয়, নিম্নে 6 থেকে ঊর্ধ্বে 12 জন করা হয়। সবচেয়ে ইম্পর্টেন্ট, ভাইসরয়কে জরুরিকালীন অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা প্রদান করা হয়। এগুলো কিন্তু আসে আমাদের। আর বোম্বে মাদ্রাজ যে রয়েছে, সেই বোম্বে মাদ্রাজের প্রশাসনিক ক্ষমতা ফিরিয়ে দেওয়া হয়। আমরা জানি যে 1773 সালে যে রেগুলেটিং অ্যাক্ট, সেই অ্যাক্টের সাপেক্ষে 1774 থেকে কি হয়, বাংলাকে প্রাধান্য দেওয়া হয়েছিল, বাট বোম্বে মাদ্রাজকে সেই আবার প্রশাসনিক ক্ষমতা ফিরিয়ে দেওয়া হয় এই অ্যাক্টের মাধ্যমে। নেক্সট আমাদের আসবে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892। এই একটা অবশ্যই ইম্পর্টেন্ট, আমরা মনে রাখবে। এই যে বাজেট বা জনস্বার্থ বিষয়ে প্রশ্ন করার অধিকার দেওয়া হয়েছিল, যে আমাদের লেজিসলেটিভ যে অ্যাসেম্বলি রয়েছে, সেই লেজিসলেটিভের সদস্যদের। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909, আমরা জানি যে মরলে মিন্টো সংস্কার আইন বলা হয় এটাকে, কারণ সেই সময় আমাদের ভারতের ভাইসরয় ছিল লর্ড মিন্টো এবং তার সচিব ছিল হচ্ছে মরলে। সেই জন্য এই একটা আমাদের মরলে মিন্টো সংস্কার শাসন নামে পরিচিত। খুব গুরুত্বপূর্ণ তথ্য থেকে, মানে এই অ্যাক্ট থেকে একটা প্রশ্ন এসে থাকে আমাদের, মুসলিমদের জন্য পৃথক নির্বাচন মণ্ডলী প্রদান করা হয়েছিল এই অ্যাক্টের মাধ্যমে। এটা মোস্ট ইম্পর্টেন্ট, অনেকবার এসছে কোশ্চিনটা। আমরা পরে যেটা পাবো সেটা হচ্ছে 1919 সালের যে ভারত সংস্কার আইন, ভারত শাসন আইন, সেই আইনটাতে কী বলা হয়েছে। এই আইনকে আমরা কী নামে চিনি? মন্টেগু চেমসফোর্ড আইন নামে চিনি। আর 1918 সালে এই আইন প্রস্তুত করা হয়। সেই সময় ভারতের আমাদের যে গভর্নর ভাইসরয় ছিল চেমসফোর্ড, এবং তার সচিবের নাম হচ্ছে মন্টেগু। সেই জন্য এই অ্যাক্টকে বলা হচ্ছে মন্টেগু চেমসফোর্ড অ্যাক্ট। আর 1918 সালে এই অ্যাক্টটাকে কী করা হয়, পেশ করা হয়, এবং সেটা 1919 সালে গিয়ে পাশও হয়ে যায়। খুব ইম্পর্টেন্ট, এই অ্যাক্টের ভিত্তিতেই 1926 সালে কি হয়, ভারতের লোকসেবা আয়োগ মানে পাবলিক সার্ভিস কমিশন প্রতিষ্ঠিত হয়। খুব ইম্পর্টেন্ট, কেন্দ্র রাজ্যের জন্য পৃথক বাজেট ব্যবস্থা করা হয়। আর আমাদের যে কেন্দ্রীয় আইনসভা, সেই সময় এই অ্যাক্টের ভিত্তিতেই কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমাদের কেন্দ্রীয় আইনসভা উচ্চকক্ষ আর হচ্ছে নিম্নকক্ষ, এই দুই ভাগে কিন্তু বিভক্ত হয়। আমরা আছি নেক্সট কোশ্চেন কি, নিচের কোন জাতীয় উদ্যানটি ভাসমান ফুমদির ওপর অবস্থিত? অপশন আছে হেমিস ন্যাশনাল পার্ক, রায়মোনা ন্যাশনাল পার্ক, কেবুল লামজাও ন্যাশনাল পার্ক, নাকি সাউথ বোটাম? আমাদের অ্যান্সার হচ্ছে কেবুল লামজাও। যে উদ্যানটা কোথায় রয়েছে আমাদের, আমরা জানি মণিপুরে যে লোকটাক হ্রদ, সেই লোকটাক হ্রদের উপর রয়েছে। এই ফুমদি বিষয়টা একটু বলে দিই, যে ফুমদি অ্যাকচুয়ালি কি, আমাদের যে লোকটাক হ্রদ বললাম, লোকটাক যে হ্রদ আছে, সেই লোকটাক হ্রদের উপর ভাসমান একটা আমাদের ন্যাশনাল পার্ক হচ্ছে এই আমাদের কেবুল লামজাও ন্যাশনাল পার্কটা। ফুমদি হচ্ছে সেই ভাসমান যে অংশগুলো, সেই ভাসমান অংশগুলোকে বলা হচ্ছে ফুমদি, আর এই ফুমদির ওপর অবস্থিত এই জাতীয় উদ্যানটি। আচ্ছা, আমরা এই ন্যাশনাল পার্ক সম্বন্ধে কিছু তথ্য জেনে নিই। এই যে ন্যাশনাল পার্ক রয়েছে, আমরা জানি বন্যপ্রাণী সুরক্ষা আইন 1972-এর অধীনে প্রতিষ্ঠিত হয় এই আমাদের জাতীয় উদ্যানগুলি। ভারতে মোট বর্তমানে কটি রয়েছে? 106টি রয়েছে।
সর্বাধিক জাতীয় উদ্যান রয়েছে মধ্যপ্রদেশে 11টি। সেকেন্ড কিন্তু আমাদের আন্দামান নিকোবর, হ্যাঁ এখানে 10টি রয়েছে। ভারতের প্রথম জাতীয় উদ্যানের নাম কি? জিম করবেট জাতীয় উদ্যান। ভারতের বৃহত্তম জাতীয় উদ্যানের নাম হচ্ছে হ্যামিস জাতীয় উদ্যান, যেটা লাদাখে রয়েছে। ক্ষুদ্রতম জাতীয় উদ্যানটির নাম কি? সাউথ বোটাম জাতীয় উদ্যান, যেটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে রয়েছে। সর্বশেষ মানে 106তম ন্যাশনাল পার্কটার নাম কি? আমাদের রায়মনা ন্যাশনাল পার্ক, যেটা আসামের অন্তর্গত। আর প্রথম সামুদ্রিক জাতীয় উদ্যান রয়েছে আমাদের কচ্ছ জাতীয় উদ্যান, যেটা গুজরাটে রয়েছে। আর ভাসমান জাতীয় উদ্যান আমরা পড়লাম কেউবুল লামজাও, যেটা কোথায় রয়েছে? লোকটাক হ্রদে রয়েছে মণিপুরে। আর এই লোকটাক হ্রদটা কি? উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ। নেক্সট প্রশ্ন আমাদের কি? কুয়াতুল ইসলাম, এই যে কুয়াতুল ইসলাম স্থাপত্যটি রয়েছে, এটা কার আমলে নির্মিত? আলাউদ্দিন খলজি, ফিরোজ শাহ তুগলক, ইলতুতমিশ নাকি কুতুবুদ্দিন আইবক? অ্যান্সার কী হবে আমাদের? অ্যান্সার আমাদের কুতুবুদ্দিন আইবক। অ্যান্সার কুতুবুদ্দিন আইবক। এবার দেখবো এখানে কতগুলো স্থাপত্যের নাম পড়বো এবং তাদের প্রতিষ্ঠাতার নাম পড়বো। যেমন হচ্ছে কি আচ্ছা সরি, এটা একটু বানানটা ভুল হয়েছে, হ্যাঁ এটা আড়াই দিন কা ঝোপড়া, একটু মনে রাখবে তোমরা, এটা কি আড়াই দিন কা ঝোপড়া, আড়াই দিন কা ঝোপড়া। হ্যাঁ আবার বলছি আড়াই দিন কা ঝোপড়া। এই আড়াই দিন কা ঝোপড়া কে প্রতিষ্ঠা করে? আজমিরে করে আমাদের কুতুবুদ্দিন আইবক করে থাকে। তারপর দেখবেন নিজামুদ্দিন আউলিয়ার সমাধি, এটা দিল্লিতে আছে, কে প্রতিষ্ঠা করে? আলাউদ্দিন খলজি করে থাকে। আর আলাই দরওয়াজা, এই যে দেখতে পাচ্ছ আমাদের আলাই দরওয়াজা, হ্যাঁ এই যে আলাই দরওয়াজা, এই আলাই দরওয়াজা কে প্রতিষ্ঠা করে থাকে? আমাদের আলাউদ্দিন খলজি। কোথায় করে থাকে? দিল্লিতে করে থাকে। আমাদের কুতুব মিনার যে রয়েছে, কুতুব মিনারের ঢোকার আগে দেখবে একটা গেট রয়েছে, সেই গেটটার নাম হচ্ছে আলাই দরওয়াজা, আর এটা প্রতিষ্ঠা করেছে আমাদের আলাউদ্দিন খলজি। আমরা জানি কুতুব মিনার কে প্রতিষ্ঠা করে? এই কুতুব মিনারের প্রতিষ্ঠা করে হচ্ছে ইলতুতমিশ। কিন্তু আমাদের কি যদি শুরু করে এই কাজ, কুতুব মিনারের কাজ, তাহলে কুতুবুদ্দিন আইবক। আচ্ছা নেক্সট প্রশ্ন, ধানসিঁড়ি, এই ধানসিঁড়ি কোন নদীর উপনদী? গঙ্গা, দামোদর, খরঘরা নাকি ব্রহ্মপুত্র? অ্যান্সার আমাদের ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র একটা উপনদীর নাম কি? ধানসিঁড়ি। তো উপনদী কিন্তু তোমরা অবশ্যই পড়বে, তোমরা দেখছো যে বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন রকম উপনদী এসে থাকছে। যেমন আমাদের ব্রহ্মপুত্রের বিভিন্ন রকম উপনদীর নামগুলো কি দেখো? ধানসিঁড়ি, লোহিত, দিহং, তিস্তা, তোরসা, রায়ডাক, জলঢাকা, কামেং, সুবর্ণশিরি, সংকোষ। আচ্ছা এবার তোমরা দেখো এই যে আমাদের সংকোষ নদী, হ্যাঁ তিস্তা নদী, এই নদীগুলো কোন নদীর উদাহরণ? এইগুলো হচ্ছে আমাদের অ্যান্টিসিডেন্ট রিভার, অর্থাৎ পূর্ববর্তী নদী। এর যদি বলি পূর্ববর্তী নদী কাকে বলা হয়? যে সমস্ত নদীর উত্থান আমাদের হিমালয় পর্বত উত্থানের আগে থেকেই। আচ্ছা আমরা দেখছি 5 নম্বর প্রশ্ন, সমতার অধিকার প্রদান করেছে কোন ধারা? ধারা নাম্বার 13, ধারা নাম্বার 14 নাকি 15 নাকি 16? আচ্ছা এবার এখানে প্রশ্ন হচ্ছে উপরে কোনটি ভুল? এখানে উপরে কোনটি ভুল? 1, 2 নাকি শুধুমাত্র 1, 2, 3 নাকি 2, 3, 4 নাকি শুধুমাত্র 1? এর মধ্যে কোন ধারাটি ভুল? সমতার অধিকার প্রদান করে সেই ক্ষেত্রে আমাদের নিচে মানে এই 4টি ধারার মধ্যে কোন ধারাটি ভুল? অ্যান্সার কি আমাদের? অ্যান্সার হচ্ছে আমাদের শুধুমাত্র 1, অর্থাৎ এই যে ধারা নাম্বার 13 এটা কিন্তু সমতার অধিকারের মধ্যে পড়ছে না আমাদের। তাহলে কি সমতার যে অধিকার, যাকে আমরা বলছি রাইট টু ইকুয়ালিটি, এই যে রাইট টু ইকুয়ালিটি, হ্যাঁ রাইট টু ইকুয়ালিটি 14 থেকে 18 নম্বর ধারা। 13 নম্বর ধারায় কী রয়েছে? 13 নম্বর ধারায় রয়েছে বিচার বিভাগীয় পর্যালোচনার বিধান। আর 14 নম্বরে রয়েছে আইনের দৃষ্টিতে সমতা, খুব ইম্পর্টেন্ট, যেটা সাম্যের অধিকারের মধ্যে পড়ে। 15 নম্বর ধারায় কী রয়েছে? জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধকরণ। আর 16 নম্বরে কী রয়েছে? সরকারি চাকরির ক্ষেত্রে সুযোগের যেন সমতা থাকে। আমরা আসবো নেক্সট কোশ্চিন নাম্বার 6, ফাইলোকুইনন। এই যে ফাইলোকুইনন কোন ভিটামিনের রাসায়নিক নাম? তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো নিজের থেকে। ভিটামিন কে, ভিটামিন এ, ভিটামিন ই নাকি ভিটামিন সি? আমাদের অ্যান্সার হচ্ছে ভিটামিন কে। ফাইলোকুইনন হচ্ছে ভিটামিন কে এর রাসায়নিক নাম। আচ্ছা বিভিন্ন রকম দেখি তথ্য কি ভিটামিন থেকে। এই যে আমাদের ক্যাসামির ফ্রাঙ্ককে কী বলা হয়? ভিটামিনের আবিষ্কর্তা বলা হয়। তিনি 1912 সালে ভিটামিন আবিষ্কার করেন। এই যে রয়েছে আমাদের এখানে কি ক্যালসিফেরল ভিটামিন ডি এর রাসায়নিক নাম। রাইবোফ্লোভিন বা রাইবোফ্লাভিন হচ্ছে ভিটামিন B2 এর রাসায়নিক নাম। অ্যাসকর্বিক অ্যাসিড ভিটামিন সি এর রাসায়নিক নাম। টোকোফেরল ভিটামিন ই এর রাসায়নিক নাম। আর রেটিনল হচ্ছে ভিটামিন এর রাসায়নিক নাম। আচ্ছা এবার আমরা আসবো নেক্সট কোশ্চেন কি ফিউজ তার, খুব ইম্পর্টেন্ট কিন্তু। এই যে ফিউজ তার হয় না, ফিউজ তারে কোন ধর্ম দেখা যায়? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আমাদের। এর উচ্চ গলনাঙ্ক নাকি উচ্চ রোধাঙ্ক? উচ্চ গলনাঙ্ক নাকি সাথে নিম্ন রোধাঙ্ক? নিম্ন গলনাঙ্ক উচ্চ রোধাঙ্ক নাকি নিম্ন গলনাঙ্ক আর নিম্ন রোধাঙ্ক? অ্যান্সার কোনটা হবে? একটু ভেবে উত্তর দিতে হবে এটা, হ্যাঁ অবশ্যই এটা পরীক্ষায় এসে থাকে আমাদের। তো এটা অ্যান্সার হবে আমাদের কি এর কিন্তু আমরা জানি গলনাঙ্ক খুব নিম্ন থাকে এবং রোধাঙ্ক থাকে নিম্ন। আচ্ছা এখানে একটু ডিটেলস দেখি ফিউজ তার সম্বন্ধে। এই যে ফিউজ তার রয়েছে কিনা আমাদের,
ফিউজ তারের ডিটেলস কী দেখবো? ফিউজ তারের উপাদান হিসেবে কী কী ব্যবহার হয়? টিন, সীসা, রৌপ্য, তামা, দস্তা, অ্যালুমিনিয়াম। বাট সবচেয়ে বেশি ব্যবহার হয় কি? সীসা আর টিন। সীসা আমরা জানি, সীসা আর টিন মিশিয়ে আমরা কী করি? ফিউজ তার তৈরি করে থাকি। তো এই অপশনগুলো অবশ্যই তোমরা দেখে রাখবে। আর ফিউজ তারের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এর গলনাঙ্ক কিন্তু নিম্ন গলনাঙ্ক, আর এর থাকে কি? কম রোধাঙ্ক, অর্থাৎ উচ্চ পরিবাহিতা। রোধাঙ্ক কিন্তু কম, সহজে কি হয়? আমাদের তড়িৎ প্রবাহ হতে পারে, এটা বলে উচ্চ পরিবাহিতা। আর এর গলনাঙ্ক থাকে কতটা? প্রায় 300 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন। তোমরা দেখবে, তোমরা এই আমি আজকে 30টা কোশ্চেন আলোচনা করেছি, 30টার মধ্যে কে কটা পারছো? যদি তোমাদের কারো 20+ থাকে, 20ও থাকে, তার মানে তোমরা ভাববে যে হ্যাঁ তোমাদের জিকে প্রিপারেশন মোটামুটি ঠিক আছে। 25+ হলে তোমাদের দুর্দান্ত প্রিপারেশন আছে। আর যাদের 20 আসছে না তাদেরকে একটু প্রিপারেশন নিতে হবে, যেহেতু কম্পিটিটিভ লেভেলটা এখন, কম্পিটিশনটা একটু বেশি আমাদের। তো এইভাবেই নিজেদেরকে প্রিপারেশন প্রিপেয়ার করো। নিজের কোনটি মাস্টার গ্ল্যান্ড নামে পরিচিত? পিটুইটারি, থাইরয়েড, অ্যাড্রিনাল, নাকি কোনোটিই নয়? আমরা জানি সবাই, অ্যান্সার হচ্ছে আমাদের কি? পিটুইটারি গ্রন্থিকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড বলা হয়। এবার এই যে পিটুইটারি গ্রন্থি রয়েছে, এখান থেকে কিছু জেনে রাখি আমরা কি জানবো? যে এটা একটা অ্যান্ডোক্রাইন বা অন্তঃস্রাবী গ্রন্থি। এটা কোথায় থাকে? মস্তিষ্কের ঠিক গোড়ায়, হ্যাঁ, পিছনের দিকে ঠিক থাকে, ঠিক আছে কি না? এটা আর এটা আকারটা কেমন? মোটরের মতো হয় আকারটা। এটি অনেক গ্রন্থির কাজ নিয়ন্ত্রণ করে, তাই একে কী বলা হয়? মাস্টার গ্ল্যান্ড বলা হয়, ঠিক না? আর এই পিটুইটারি গ্রন্থি থেকে আমাদের কী নিঃসৃত হয়? বৃদ্ধি হরমোন বা গ্রোথ হরমোন নিঃসৃত হয়। আমরা আসবো নেক্সট কোশ্চিন নাম্বার 9। 10ম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল 2024 কোথায় আয়োজিত হলো? অপশনে কি আছে? সুরাট, নয়ডা, গুরুগ্রাম, নাকি গুয়াহাটি? এটা অ্যান্সার কী হবে আমাদের? অ্যান্সার হবে আমাদের গুয়াহাটি, ঠিক আছে কি না? এবার কী দেখছি এখানে? দেখো, এই যে 10মটা কোথায় অনুষ্ঠিত হলো? এই যে দশম হলো আমাদের আইআইটি গুয়াহাটিতে অনুষ্ঠিত হলো। বাট প্রথম হয়েছিল কবে? প্রথম হয়েছিল 2015 সালে, সেটা হচ্ছে আইআইটি দিল্লিতে। প্রথমবার যে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল হয়, সেটা কোথায় হয়েছিল? সেটা অনুষ্ঠিত হয়েছিল 2015 সালে আইআইটি দিল্লিতে। নেক্সট প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। 1 সেকেন্ড। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি দেখছি আমরা? ঢেকি কোন শ্রেণী লিভার? ঢেকি কোন শ্রেণী লিভার? ঢেকি হচ্ছে আমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, নাকি কোনোটি নয়? কোনোটি নয় তো অ্যান্সার হবে না। ঢেকি অবশ্যই কোনো একটা শ্রেণী লিভারের অন্তর্গত, সেটা হচ্ছে আমাদের ঢেকি প্রথম শ্রেণী লিভার। এবার আজকে জানবো হচ্ছে আমরা প্রথম শ্রেণী লিভার সম্পর্কে। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথম শ্রেণী লিভারে কী থাকে আমাদের? মনে রাখবে তোমরা, মাঝখানে থাকবে আলম্ব বিন্দু, আলম্ব, একদিকে থাকবে ভার মানে ওয়েট, আর একদিকে থাকবে হচ্ছে আমাদের ফোর্স মানে বল, ঠিক না? এটা অবশ্যই, এইটা তোমার মাঝখানে হচ্ছে আলম্ব। এর প্রথম শ্রেণী লিভার কি আমাদের? একটি প্রথম শ্রেণী লিভারে আলম্ব কি থাকে? বল এবং ভারের মাঝখানে থাকে। দেখো আলম্ব কোথায় থাকে? বল এবং ভারের মাঝে বা মধ্যে থাকে। উদাহরণ যদি আমরা পড়ি, প্রথম শ্রেণী লিভারের কিছু উদাহরণগুলো কী কী আছে আমাদের দেখতে পাচ্ছ তোমরা? যে আমাদের ঢেকি, শাবল, সারাশি, বেলচা, নলকূপের হাতল, কাঁচি। আর যান্ত্রিক সুবিধা কি? এখান থেকে প্রশ্ন একটু যদি আসে, ডেপ্থের প্রশ্ন, যে যান্ত্রিক সুবিধা কিন্তু একের বেশি, একেরও কম, আবার একের সমান, 3টি। এটা মনে রাখবে যে এর যান্ত্রিক সুবিধা একের বেশি, একের কম, আবার একের সমান, ঠিক আছে না? যেমন একের বেশি হলে কাঁচি, যেমন একের বেশি, একের কম হলে ঢেকি, এবং সমতুল্য যদি বলি একের সমান হলে আমাদের তুলাযন্ত্র। ইয়েস। আমরা আসবো নেক্সট প্রশ্ন। নিউটনের প্রথম সূত্র থেকে আমরা কি জানতে পারি? পদার্থের জাড্য, নাকি বলের ধারণা, নাকি বলের পরিমাণ, কোনটি? নাকি এবি উভয় সঠিক, অর্থাৎ পদার্থের জাড্য এবং বলের ধারণা। অ্যান্সার আমাদের কি? এ এবং বি, অর্থাৎ ডি নম্বর অপশন। পদার্থের জাড্য সম্পর্কেও জানতে পারি, আবার বলের ধারণাও দিয়ে থাকে আমাদের প্রথম সূত্র থেকে। আচ্ছা, বাকি দ্বিতীয় এবং তৃতীয় সম্বন্ধে কী জানতে পারি? এখানে বাকি দ্বিতীয় গতিসূত্র এবং তৃতীয় গতিসূত্র, এখান থেকে আমরা কী জানতে পারি? এবং দ্বিতীয় গতিসূত্র আছে, এখান থেকে আমরা জানতে পারি বলের পরিমাণগত সংজ্ঞা, খুব ইম্পর্টেন্ট। এবার আমাদের ক্লার্কশিপ এক্সামে এই প্রশ্নটা এসেছিল যে বলের পরিমাণগত সংজ্ঞা জানা যায় দ্বিতীয় গতিসূত্র থেকে। আর তৃতীয় সূত্র কী বলে থাকে আমরা সবাই জানি, যে প্রত্যেকটি ক্রিয়ারই একটি কী থাকে? সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে। যেমন আমাদের রকেট লঞ্চ করার ব্যাপারটা থাকে, বন্দুকের গুলি ছোড়া। আচ্ছা, এবার দেখো স্টাডি প্রশ্ন। ক্রোয়েশিয়ার মুদ্রার নাম কি? এই যে ক্রোয়েশিয়ার মুদ্রার নাম কি? ক্রোনা, ডলার, ইউরো, নাকি রুবেল? আমাদের অ্যান্সার কি? ইউরো। আমরা জানি সম্প্রতি 2023 সালে ক্রোয়েশিয়া কী করেছে? এই ইউরোকে তাদের কারেন্সি হিসাবে, কোথায় গেল? হ্যাঁ, দেখো 2013 সালে কী করে? 2013 সালে ক্রোয়েশিয়া ইউরোপীয় ইউনিয়নে যোগদান করে এবং ইউরোকে মুদ্রা হিসেবে গ্রহণ করে কত সালে? আমাদের 2023 সালে। নেক্সট কোশ্চেন আসছে আমাদের 13 নম্বর কোশ্চেন। নিম্নের কোনটিকে অ্যাওয়ার্ড অফ দ্য গড
অ্যাওয়ার্ড অফ দ্য গডেস শহর বলা হয়, অ্যাওয়ার্ড অফ দ্য গডেস শহর বলা হয়। কোন শহরটিকে? আলিগড়, লখনৌ, এলাহাবাদ, কানপুর, কোনটিকে? অ্যান্সার আমাদের কি? অ্যান্সার আমাদের এলাহাবাদ। আচ্ছা, নিচে কি দেখছি তাহলে? ভারতের তাড়াতাড়ি শহর কাকে বলা হয়? আলিগড়কে বলা হয়। উদ্যানের শহর লখনৌকে বলা হয়। বিশ্বের চামড়ার শহর বলা হয় তাকে কানপুরকে। এবার যে প্রশ্নটা বলবো খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আমাদের অনেকেরই কম জানা। বিখ্যাত একটা কাব্য লুসিলি, এই লুসিলি কাব্যের লেখক ভারতের কোন ভাইসরয়? লুসিলি কোন ভাইসরয়ের লেখা কথায়? নর্থ ব্রুক, লর্ড লিটন, লর্ড রিপন নাকি লর্ড ডাফরিন? অ্যান্সার আমাদের লর্ড লিটন হচ্ছে লুসিলি নামক একটা গ্রন্থ রচনা করেন। এবার এই লর্ড লিটন সম্বন্ধে আমরা জানবো। হ্যাঁ, লর্ড লিটন হচ্ছে আমাদের ভারতের ভাইসরয় ছিলেন 1876 থেকে 1880 সাল পর্যন্ত। এবার দেখছি কি এর সম্বন্ধে কিছু তথ্য আমি তোমাদের বলি, তোমাকে দেখে নাও। তিনি একজন বিখ্যাত কবি ছিলেন, আসতে পারে প্রশ্নটা স্টাডি হিসেবে। উইন মেরিডিথ ছদ্মনামে তিনি অনেক গ্রন্থ রচনা করেছেন। তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে লুসিলি। তার যে সময়কালটা রয়েছে তাই কি বলা? তার সময়কালকে বলা হয় ব্রিলিয়ান্ট ফেলিওর বা উজ্জ্বল বিফলতা বলা হয়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বিশেষ অনেকবার এসে কোশ্চেনটা। তার সময়ে 1878 সালে অস্ত্র আইন পাস হয় এবং দেশীয় ভাষায় সংবাদপত্র আইন চালু হয় বা আইন পাস হয়। 1876 সালে তার সময়ে যুক্তরাজ্যের পার্লামেন্টে রাজকীয় শিরোনাম রয়্যাল টাইটেল অ্যাক্ট পাস হয় এবং এই আইনের বলেই রানী ভিক্টোরিয়াকে কী করা হয়? কায়জারি হিন্দ বা ভারত সম্রাজ্ঞী হিসেবে ঘোষণা করা হয়। তার সময়কালে এই রানী ভিক্টোরিয়াকে ভারতের সম্রাজ্ঞী হিসেবে ঘোষণা করে বা এই ঘোষণা করার উপলক্ষে 1877 সালে লালকেল্লায় দিল্লি দরবার অনুষ্ঠিত হয়। এই কতগুলো তথ্য দেখে নেবে। তার সময়কার একটা গুরুত্বপূর্ণ কাজ কি, যে তিনি কী করেছিলেন? তিনি আমাদের এই যে আমাদের সিভিল সার্ভিস পরীক্ষার বয়স 21 থেকে কমিয়ে 19 করেছিলেন এবং তিনি মুক্ত বাণিজ্য নীতি অনুসরণ করেন। খুব ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখবে তোমরা। আর সেই সময় রিচার্ড স্ট্রেচির অধীনে দুর্ভিক্ষ কমিশন গঠিত হয় 1878 সালে। তো এই তথ্যগুলো জানলেই যথেষ্ট আমাদের লিটনের। নেক্সট কোশ্চেন আসবে আমাদের কি? ভারতীয় সংবিধানের কোন অংশে পঞ্চায়েত বিষয়ে উল্লেখ করা হয়েছে? পার্ট নাম্বার 9, 9-এর এ নাকি 10 নাকি 11? সবাই আমরা জানি যে পার্ট নাম্বার 9, এখানে আমাদের কি আছে? পঞ্চায়েত বিষয়ে উল্লেখ রয়েছে। এবার দেখি বিভিন্ন রকম পার্ট। হ্যাঁ, এই পার্টগুলো তোমরা একটু দেখে রাখবে। যেমন হচ্ছে আমাদের পার্ট 11 পঞ্চায়েত, পার্ট 11-এর এ কী রয়েছে? আমাদের পৌরসভা রয়েছে। পার্ট 9-এর বিতে কী রয়েছে? আমাদের কোঅপারেটিভ সোসাইটি বা সমবায় সমিতির কথা বলা রয়েছে। পার্ট 10-এ কী রয়েছে? পার্ট 10 রয়েছে তপশিলি এবং উপজাতীয় যে উপজাতি এলাকা সেই সমস্ত অঞ্চলের কথা বলা আছে। পার্ট নাম্বার 11-এ কী রয়েছে? কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে যে সম্পর্ক সেই কথা আছে। আর 12 নম্বর পার্টে কী রয়েছে? আমাদের অর্থ সম্পত্তি এবং চুক্তি রয়েছে। অর্থ সম্পত্তি চুক্তি মামলা সংক্রান্ত বিষয় রয়েছে। বিশেষ করে অর্থটা আসবে পরীক্ষায়, যে অর্থ কত নম্বর পার্টে রয়েছে? পার্ট নাম্বার 12, আর্টিকেল 264 থেকে 300A। আচ্ছা, তোমরা আমাকে কমেন্ট করে জানাও 300A নাম্বার আর্টিকেলে কোন বিষয়টি যুক্ত রয়েছে? 300A। নেক্সট প্রশ্ন আমরা আসবো যেটা 16 নম্বর প্রশ্ন। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় নিম্নের কে প্রতিষ্ঠা করেন? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। প্রথম কুমারগুপ্ত, রামপাল, ধর্মপাল নাকি গোপাল? অ্যান্সার আমাদের হবে ধর্মপাল। এবার দেখে নিই আমরা নিচে তথ্যটা। এই যে আমাদের রয়েছে নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করে? প্রথম কুমারগুপ্ত। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। জগদ্দল বিদ্যালয় রামপাল, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় ধর্মপাল দেখলাম আমরা। অদন্তপুরী বিশ্ববিদ্যালয় গোপাল, আর আমাদের সোমপুরী বিশ্ববিদ্যালয় ধর্মপাল, বল্লভী বিশ্ববিদ্যালয় ভট্টারক। এই যে প্রতিষ্ঠাতাগুলো তোমরা অবশ্যই এগুলো নাম কিন্তু অবশ্যই মনে রাখবে। নেক্সট কোশ্চিন। অ্যামনেশিয়া রোগে শরীরের কোন অংশ আক্রান্ত হয়? অ্যামনেশিয়া রোগে শরীরের কোন অংশ আক্রান্ত হয়? পৌষ্টিকতন্ত্র, দৃষ্টিশক্তি, স্মৃতিশক্তি নাকি স্পর্শেন্দ্রিয়? আমাদের অ্যান্সার হচ্ছে আমাদের স্মৃতিশক্তি। আচ্ছা, আমাদের নেক্সট প্রশ্ন আমরা চলে আসি। 2003 সালে সংবিধানের 8ম তপশিলে নিচের কোন ভাষাটিকে যুক্ত করা হয়েছিল? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা। কোঙ্কনি, সিন্ধি, মণিপুরি নাকি সাঁওতালি? অ্যান্সার আমাদের কি? সাঁওতালি। আমরা জানি 2003 সালে আমরা আমাদের সংবিধানে 4টি ভাষাকে যুক্ত করি 8ম তপশিলে। ডিটেলস দেখে নেব নিচে। দেখো তোমরা কী কী দেখতে পাচ্ছি। 8ম তপশিলে আমাদের বর্তমানে 22টি ভাষা রয়েছে। আমরা জানি সংবিধান যখন কার্যকরী হয় তখন আমাদের ছিল 14টা ভাষা। 15তম ভাষা হিসেবে যুক্ত করা হয় সিন্ধি ভাষাকে। কত সালে? 1967 সালে 21তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। 1992 সালে 71তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 3টি ভাষাকে যুক্ত করা হয়। কী? নমক মানে কি? ন ফর নেপালি, ম ফর মণিপুরি, ক ফর কোঙ্কনি। মনে রাখবে নমক।
আবার 92তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 2003 সালে 4টি ভাষাকে যুক্ত করা হয়। কোন কোন ভাষা? বদমাস, ব ফর বড়ো বা বড়ো, ড বা দ ফর হচ্ছে ডোগরি, ম ফর মৈথিলি, আর স ফর হচ্ছে সাঁওতালি। এই যে 4টা ভাষাকে 2003 সালে যুক্ত করা হয়। খুব ইম্পর্টেন্ট, এখানে প্রশ্ন আসে আমাদের। প্রত্যেকটা প্রশ্নই আমি রেখেছি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, বিজয়ওয়াড়া, স্টাডি কোশ্চেন, বিজয়ওয়াড়া কোন নদীর তীরে অবস্থিত? গোদাবরী, চম্বল, কৃষ্ণা নাকি মুসি? আমাদের অ্যান্সার কী হবে? আমাদের অ্যান্সার হচ্ছে কৃষ্ণা নদীর তীরে। দেখে নিচে কী বলছে, বিজয়ওয়াড়া। দেখো, বিজয়ওয়াড়া কৃষ্ণা নদীর তীরে, হায়দ্রাবাদ মুসি নদীর তীরে আমরা সবাই জানি, নাসিক গোদাবরী, আর কোটা হচ্ছে চম্বল নদীর তীরে রাজস্থানে। বাহরিনের রাজধানী কোথায়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বাহরিনের রাজধানী মানামা, ব্রিজটাউন, কিংস্টন নাকি সেন্ট জর্জেস? অ্যান্সার আমাদের কি? মানামা। বাকিগুলো দেখে নি। এই যে বারবাডোস, বলেছে কি বারবাডোস, তার রাজধানী কি? বারবাডোর রাজধানী হচ্ছে ব্রিজটাউন। জ্যামিনিকা, রাসো বা রোসো, গ্রেনাডার রাজধানী হচ্ছে সেন্ট জর্জেস, জ্যামাইকার রাজধানী কিংস্টন। নেক্সট প্রশ্ন, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023 2023 সালে যে ক্রিকেট বিশ্বকাপ হয়ে থাকে, কোন দেশ আয়োজিত করে? এটা কোন দেশে আয়োজিত হয়? অ্যান্সার আমাদের কি? দেখো অপশন দেখে, ভারত, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা নাকি নিউজিল্যান্ড? আমরা জানি আমাদের ভারতে অনুষ্ঠিত হয়েছিল এবং এই টুর্নামেন্টে আমরা ফাইনাল হেরে যাই অস্ট্রেলিয়ার কাছে। তো আয়োজক হচ্ছে ভারত, চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, রানার আপ কী হয়েছিল? আমাদের ভারত। ম্যাসকট ছিল ব্লেজ এবং টং ছিল হচ্ছে ম্যাসকট। সেরা খেলোয়াড়কে? সেরা খেলোয়াড় হচ্ছে বিরাট কোহলি। আর সর্বাধিক রান করেছিল কে? বিরাট কোহলি, 556। সর্বাধিক উইকেটধারী ছিলেন হচ্ছে মোহাম্মদ শামি। বিশ্বকাপে মনে রাখবে তোমরা, হ্যাঁ, বিশ্বকাপে দ্রুত 50তম উইকেট নেওয়া ভারতীয় যদি বোলারের নাম হয় তাহলে মোহাম্মদ শামি। আচ্ছা, 22তম প্রশ্ন, নিচের কোনটি 1983 সালে বিশ্ব ঐতিহ্য তালিকায় অর্থাৎ ওয়ার্ল্ড হেরিটেজ লিস্ট? আমরা জানি ভারত থেকে বা ভারতের কোনো স্থাপত্যকে প্রথম যুক্ত করা হয় ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টে 1983 সালে। তো প্রথম 4টা জায়গাকে এই লিস্টে যুক্ত করা হয়েছিল, তাহলে নিচের মধ্যে কোনটি নয়? নিচের মধ্যে কোনটি নয়? ইলোরা গুহা, আগ্রা নাকি তাজমহল নাকি সূর্য মন্দির? কোণার্কের সূর্য মন্দির। তো অ্যান্সার আমাদের কি? কোণার্কের সূর্য মন্দির। হ্যাঁ, কোণার্কের সূর্য মন্দির যুক্ত হয়নি। দেখে নিব তাহলে, এই যে কোণার্কের সূর্য মন্দির, সেটা কবে যুক্ত হয়? এটা 1984 সালে যুক্ত হয়। বাট 1983 সালে কী কী যুক্ত হয়েছিল? অজন্তা গুহা, ইলোরা গুহা, আগ্রা আর তাজমহল। এই 4টি অবশ্যই মনে রাখবে। প্রথম ভারত থেকে 4টি জায়গাকে যুক্ত করা হয় ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টে 1983 সালে। তো এই 4টার নাম দেখবে তোমরা। নেক্সট প্রশ্ন হচ্ছে বায়োলজি বা ব্যারোলজি বলে অনেকে। বায়োলজি কি সংক্রান্ত অধ্যয়নবিদ্যা? ব্রহ্মাণ্ড সংক্রান্ত অধ্যয়নবিদ্যা নাকি সাংকেতিক পদ্ধতি নিয়ে অধ্যয়ন নাকি মহাকর্ষ সম্পর্কিত বিদ্যা নাকি পাখি? তোমরা অ্যান্সার দেখতে পাচ্ছ যে আমাদের অ্যান্সার তাহলে কী হবে? আমাদের মহাকর্ষ সম্পর্কিত বিদ্যা আছে বায়োলজি। এবার দেখে নিই বিভিন্ন রকম বিদ্যাগুলো। যেমন হচ্ছে আমাদের কি এখানে আমাদের বায়োলজি কি? মহাকর্ষ সম্পর্কিত বিদ্যা। ক্যালিওগ্রাফি, এই ক্যালিওগ্রাফি অবশ্যই ভালো করে দেখবে। ক্যালিওগ্রাফি কিন্তু পাখিদের বাসা নিয়ে অধ্যয়ন। কসমোলজি ব্রহ্মাণ্ড সংক্রান্ত অধ্যয়ন। আর ক্রিপ্টোলজি, ক্রিপ্টোকারেন্সি বুঝতে পারছো, ক্রিপ্টোলজি হচ্ছে সাংকেতিক পদ্ধতি নিয়ে অধ্যয়ন হচ্ছে ক্রিপ্টোলজি। নেক্সট প্রশ্ন, 24 নম্বর প্রশ্ন, ভারতে নিম্নলিখিত কত সালে প্রথম ডাক বিভাগ স্থাপিত হয়? 1800 সালে, 1854 সালে, 1865 নাকি 1870? আমরা জানি ডাক বিভাগের জনক কাকে বলা হয়? লর্ড ডালহৌসি। তার মানে অর্থাৎ অ্যান্সার হবে আমাদের কি? 1854 সালে। এই যে লর্ড ডালহৌসি আমরা কী নামে চিনি? এই লর্ড ডালহৌসিকে আমরা বলি আধুনিক ভারতের নির্মাতা, ভারতের টেলিগ্রাফের জনক, ভারতীয় রেলের জনক এবং ভারতীয় ডাক ব্যবস্থার জনক বলা হয় এই লর্ড ডালহৌসিকে। মনে রাখবো তোমরা, মনে রাখবে 1774 সালে কিন্তু ওয়ারেন হেস্টিং কী করেছিলেন? ভারতের প্রথম ডাকঘর স্থাপন করেছিলেন। 25 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটির সাহায্যে কোনো স্থানের বা কোনো কিছুর তাপমাত্রা পরিমাপ করা যায়? এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। থার্মোপাইল, হিউম্যান পল হবে এটা, নাকি এই দুটোই, নাকি কোনোটি নয়? দেখো এখানে দুটোই কিন্তু অ্যান্সার কেউ করবে না, এখানে শুধু অ্যান্সার হবে থার্মোপাইল। থার্মো কথা বুঝতে পারছো, তাপমাত্রার সঙ্গে যুক্ত থার্মোপাইল নামটা। থার্মোপাইল হচ্ছে কোনো স্থানের বা কোনো কিছুর তাপমাত্রা পরিমাপ করতে ব্যবহার করা যায়। এই থার্মোপাইল কি আমরা জেনে নেব। থার্মোপাইল কি? থার্মোপাইল হলো একটি সেন্সর বা তাপমাত্রা পরিমাপ করতে, মানে একটি সেন্সর যা তাপমাত্রা পরিমাপ করতে ব্যবহার করা হয়। এটি কি? এই ডিভাইসের মাধ্যমে আমরা 1400 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা পরিমাপ করতে পারি। অ্যাকচুয়ালি ইঞ্জিনের যে তাপমাত্রা আছে না, ইঞ্জিনের তাপমাত্রা পরিমাপ করতে এই থার্মোপাইল ব্যবহার করা হয়। হ্যাঁ, এবার কি? আচ্ছা, বানানটা একটু ভুলে যায়, থার্মোপাইল কিন্তু। এবার কি এটি কি, মানে কিসের সাহায্যে তৈরি? এটা হচ্ছে অ্যান্টিমনি এবং বিসমাথ দণ্ডের সাহায্যে নির্মিত। এবার আরেকটা আমরা পেয়েছিলাম অপশনে হিউম্যান পল। হিউম্যান পলটা কি? খুব ইম্পর্টেন্ট। হিউম্যান পলটা হচ্ছে
এটি একটি কম্পিউটার প্রোগ্রাম যা মানুষের মতো পাঠ্য তৈরি করতে সাহায্য করে বা পাঠ্য তৈরি করতে পারে। যেমন আমরা গুগলে সার্চ করলে দেখবে কিছু বললে ঠিক আমাদেরকে রিপ্লাই আসে। যে ভয়েসটা আছে কিনা সেটা হচ্ছে হিউম্যানফুল ডিভাইস, এটা কম্পিউটার প্রোগ্রাম। এটা কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল যে ইন্টেলিজেন্স সেই প্রযুক্তি দ্বারা একটা ভাষা মডেলিং ব্যবহার করে এটা ব্যবহার করা হয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে সালাল জলবিদ্যুৎ প্রকল্প। এই সালাল জলবিদ্যুৎ প্রকল্প যে রয়েছে, এই সালাল জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপর অবস্থিত? ঝিলাম, বিয়াস, সতলুজ নাকি চেনাব? অ্যান্সার হচ্ছে আমাদের চেনাব নদীর উপর। এই চেনাব নদীর উপর 3টা প্রকল্প গড়ে উঠেছে। কি কি প্রকল্পগুলো? দলহস্তি, এই দলহস্তি জলবিদ্যুৎ প্রকল্প, সালাল জলবিদ্যুৎ প্রকল্প, আর হচ্ছে বাগলিহার প্রকল্প চেনাব নদীর উপর গড়ে উঠেছে। প্রশ্ন দেখো 27 নম্বর প্রশ্ন, ক্লোরোফর্ম। এই ক্লোরোফর্মের রাসায়নিক নাম কি? অ্যাসিটিক অ্যাসিড, টাইক্লোরোমিথেন, ক্যালসিয়াম কার্বনেট নাকি সোডিয়াম বাইকার্বনেট? অ্যান্সার আমাদের কি? অপশন বি, ট্রাইক্লোরোমিথেন। এই ক্লোরোফর্ম কি? এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা আমাদের। ক্লোরোফর্মটা কি? ক্লোরোফর্ম হলো আমাদের কি, এটি একটি মিষ্টি গন্ধযুক্ত, দেখো এই রাসায়নিক নাম সংকেত পড়বে CH-Cl3। এটি একটি মিষ্টি গন্ধযুক্ত বর্ণহীন ঘন তরল পদার্থ। এটি কোথায় ব্যবহার করি? এটা চেতনানাশক হিসেবে ব্যবহার করা। চেতনানাশক অর্থাৎ অস্ত্রোপচারের ক্ষেত্রে যখন অপারেশন করা হয় সেক্ষেত্রে কিন্তু এটা চেতনানাশক হিসেবে ব্যবহার করা হয়। এটি অত্যন্ত বিষাক্ত, তাই কী করা হয়? এই কারণে ক্লোরোফর্মকে গাঢ় রঙের, বাদামি রঙের এক কথায় কোনো বোতলে রাখা হয় যাতে অতিবেগুনি রশ্মি প্রবেশ করতে এবং বিক্রিয়া করতে না পারে। আর এর তৈরি যদি বলি, এর আবিষ্কার, এর তৈরি কে করেন, এটা প্রথম ব্যবহার কে করেন? একে 1847 সালে স্যার জেমস সিম্পসন প্রথম ক্লোরোফর্ম ব্যবহার করে থাকেন। কোশ্চিন নম্বর 28, ভারতের নতুন যে সংসদ ভবন আমাদের, তার স্থপতি কে? তার স্থপতি কে ডিজাইন করেছে এটাকে? কোন আর্কিটেকচার? তো আর্কিটেক্টের নাম হচ্ছে আমাদেরকে বিমল পাটেল, হারবার্ট বেকার নাকি রামবি সুতার নাকি বৃন্দা সামোয়া? অ্যান্সার আমাদের বিমল পাটেল। দেখে রাখবো আমরা এখান থেকে নিউ পার্লামেন্ট ভবন সম্পর্কে, নতুন সংসদ ভবন, এটা আমাদের বিমল পাটেল করেন, এর আর্কিটেক্ট ছিলেন। আর কত সালে স্থাপিত হয় জানি? 2022 সালে। বাট পুরনো যে সংসদ ভবন আমাদের দেখো কবে প্রতিষ্ঠা হয়েছিল? 1927 সালে প্রতিষ্ঠা হয়েছিল পুরনো সংসদ ভবন। আর বিল্ডিংটি 1912 থেকে 1913 সালে ব্রিটিশ স্থপতি স্যার এডউইন লুটিয়েন্স এবং স্যার হারবার্ট বেকার দ্বারা ডিজাইন করা হয়েছিল, মনে রাখবে এটা। আর এর কাজ সম্পূর্ণ হয়েছিল 1927 সালে। যখন পুরনো সংসদ ভবন থেকে শিফট করে নতুন সংসদ ভবন আমরা আসি, সেই পুরনো সংসদ ভবনের নাম রাখা হয় সংবিধান সদন। খুব ইম্পর্টেন্ট। 29 নম্বর প্রশ্ন, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, যাকে আমরা সংক্ষেপে সেবি বলে থাকি, সেবি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1986, 1988, 1992 নাকি 1993? আমাদের অ্যান্সার 1988। সেবি সম্বন্ধে আমরা জানবো। সেবি কবে প্রতিষ্ঠিত হয়? দেখলাম হচ্ছে 1988 সালে 12 এপ্রিল। বাট এটাকে কী করা হয়? 1992 সালে সেবি অ্যাক্ট দ্বারা কী করা হয়? এটাকে একটা স্ট্যাটিউটরি বডিতে পরিণত করা হয় 1992 সালে। প্রশ্ন আসতে পারে বিধিবদ্ধ একটা সংস্থায় পরিণত হয় কবে? 1992 সালে যে সেবি অ্যাক্ট, সেই অ্যাক্ট দ্বারা। এর হেডকোয়ার্টার রয়েছে মুম্বাই রয়েছে, বর্তমান চেয়ারপারসনকে মাধবীপুরী বুচ। এই যে লাস্ট কোশ্চিন আমাদের গুরুত্বপূর্ণ কোশ্চিন, কাকোরি ষড়যন্ত্র মামলা। এই কাকোরি ষড়যন্ত্র মামলা কবে সংগঠিত হয়? অ্যান্সার কি? 1908, 1916, 1925 নাকি 1929? অ্যান্সার আমাদের 1925। এবার এই 4টা ডেটের সঙ্গে সম্পর্কিত 4টা আমরা মামলা কথা জেনে নেব। যেমন হচ্ছে আলিপুর বোমা মামলা, আলিপুর বোমা ষড়যন্ত্র মামলা। আলিপুর ষড়যন্ত্র মামলা হচ্ছে কত সালে হয়? এটা হচ্ছে 1908 সালে। কে যুক্ত ছিল এর সঙ্গে? বারীন্দ্র কুমার ঘোষ, অরবিন্দ ঘোষ, কানাইলাল দত্ত, তারপর হচ্ছে সত্যেন্দ্রনাথ বসু। নাসিক ষড়যন্ত্র মামলা কত সালে? 1909 সালে। কে রয়েছে এখানে? গোপালকৃষ্ণ কারভে, অনন্ত লক্ষণ কানহেরি, নারায়ণ দেশপান্ডে। বাট তারপর রয়েছে রেশমি রুমাল ষড়যন্ত্র মামলা 1916 সালে। কে রয়েছে এখানে? মৌলানা আবেদুল্লাহ, মাহমুদ হাসান, আবুল কালাম আজাদ। তারপরে যেটা বলবো সেটা খুব ইম্পর্টেন্ট, আমাদের কাকোরি ষড়যন্ত্র মামলা কত সালে? 1925 সালে। খুব আসে। রামপ্রসাদ বিসমিল, রাজেন্দ্রনাথ লাহিড়ী, রোশন সিং আর আশফাক উল্লাহ খান, এই নামগুলো কিন্তু আসে, হ্যাঁ, যে এই মামলার সঙ্গে যুক্ত কারা। তারপর আসবে আমাদের 1929 সালে খুব ইম্পর্টেন্ট মিরাট ষড়যন্ত্র মামলা। এখানে যুক্ত হচ্ছে মুজাফর আহমেদ, এসে ডাঙ্গে, পিসি যোশী, গঙ্গাধর অধিকারী এবং শিবনাথ ব্যানার্জি। সবার শেষে যেটা পাবো হচ্ছে আমরা 1929 সালে আরেকটা মামলা, সেটা হচ্ছে লাহোর ষড়যন্ত্র মামলা। খুব ইম্পর্টেন্ট,
ভগৎ সিং, রাজগুরু, বটুকেশ্বর দত্ত, সুখদেব এবং অজয় সিং। তো এই হলো আজকের ক্লাস। তোমরা কে কতগুলো পারলে করতে, তোমরা নিজেকে যাচাই করে নেবে তোমরা। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আবার বলছি, ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর খুব দ্রুত আমি নেক্সট ক্লাস যেগুলো বলেছিলাম সেসবে আমি ক্লাস নিয়ে আসবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।